আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং রিক্যাপ ভিডিও সিরিজের 2 নম্বর ভিডিওতে। এই ভিডিওতে আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাব। সি প্লাস প্লাস প্রোগ্রামিং সাধারণত করা হয় ল্যাপটপ বা পিসিতে ভিজুয়াল স্টুডিও কোডে, কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে বেশিরভাগেরই ল্যাপটপ বা পিসি নেই। তাই তোমরা যাতে স্মার্টফোনে করতে পারো, তাই আমরা ভিজুয়াল স্টুডিও কোডে সি প্লাস প্লাস দেখাচ্ছি না। আমরা তাই মোবাইল অ্যাপে কীভাবে করা যায় সেটা দেখাবো। পাশাপাশি ওয়েবসাইটে কীভাবে আমরা অনলাইনে করতে পারি কোনো প্রকার সফটওয়্যার ইউজ না করে, কোনো প্রকার সফটওয়্যার ইনস্টল না করে, সেটা দেখানোর চেষ্টা করব। কারণ ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা একটু কমপ্লেক্স বিষয়। দেখা যায় অনেক ক্ষেত্রে তোমরা ভুল করো, ফলে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে গিয়ে আটকে যাও। তাই আমরা শুরুতে কোনো প্রকার কমপ্লেক্স কিছু দেখাবো না, যাতে তোমাদের এই প্রোগ্রামিং শেখার পথে কোনো প্রকার বাধা তৈরি হয়। তো যারা ল্যাপটপ ইউজ করবা তোমরা অনলাইনে এই সি প্লাস প্লাস প্রোগ্রামিংটা করতে পারো। আচ্ছা, তোমাদের জেনে রাখার সুবিধার্থে আমরা কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের সি প্লাস প্লাসটা রানিং করতাম, সি প্লাস প্লাস প্রোগ্রামটা রান করতাম, সেটা একটু দেখিয়ে নেই। তো যে কোনো একটা ফোল্ডার ওপেন করব ফাইল এক্সপ্লোর থেকে, সেখানে নিউ ফাইল থেকে এখানে থেকে টেক্সট ডকুমেন্টে যাব। সেখান থেকে আমরা যে কোনো নাম দিতে পারি, ধরলাম হ্যালো। হ্যালো এর পরে আমরা যে দেখতে পাচ্ছি টিএক্সটি, এই টিএক্সটিটা দ্বারা বোঝাচ্ছে এটা টেক্সট ডকুমেন্ট। কিন্তু আমরা যেহেতু সি প্লাস প্লাস শিখবো, তাই এখানে আমরা দেবো সিপিপি, অর্থাৎ সি প্লাস প্লাস। এটাকে এক্সটেনশন বলে। আমরা যেমন ইমেজ থাকে, আমরা যে ইমেজগুলো ব্যবহার করি তার শেষে থাকে জেপিজি বা জেপিইজি, আবার ভিডিওর শেষে থাকে .mp4। ঠিক সেই রকমভাবেই আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামের প্রত্যেকটির শেষে থাকে .cpp। অনেকের আবার এই ডট জিনিসটা আসবে না। উইন্ডোজ 11 যারা ইউজ করো তাদের এখানে ভিউ থেকে গিয়ে তারপর শো হয়ে যাওয়ার পরে এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা অন করে নিতে হবে। তাহলে শুধুমাত্র ডট লেখাটা আসবে। আমি যদি এটাকে আনচেক করে দিই, তাহলে দেখো আমাদের পরে কিন্তু ডটটা দেখাচ্ছে না। তো আবার যদি এটা আনতে চাই, সেক্ষেত্রে ভিউয়ে ক্লিক করে শোতে যায়, আবার যদি ফাইল নেম এক্সটেনশনে যাই, সেক্ষেত্রে চলে আসবে। তো এই ফাইলটাকে এখন আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে চাই, সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ইয়ে ভিজুয়াল স্টুডিও কোড দিব, বাস এই ফাইল ওপেন হয়ে গেল। এখানে আমরা আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করতে পারবো। তো আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও করে দেখাচ্ছি না, তাই আমি এখানে কোনো কিছু লিখবো না। এটা শুধুমাত্র তোমাদের জানার জন্য যে সি প্লাস প্লাসের শেষের এক্সটেনশনটা হচ্ছে .cpp। আর যারা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে চাও, তোমরা যদি আমার কাছে রিসোর্স চাও, তাহলে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারি, তারা সেটা দেখে ভিজুয়াল স্টুডিও কোড ল্যাপটপে ইনস্টল করে নিতে পারো। আচ্ছা, তো যারা এখন আমরা যেহেতু অনলাইনে দেখাবো, অনলাইনে তোমরা সার্চ করবা সি প্লাস প্লাস অনলাইন কম্পাইলার লিখে সার্চ করবা। সি প্লাস প্লাস অনলাইন কম্পাইলার, এখানে প্রোগ্রামিংয়ের একটা ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে ক্লিক করবা। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা এই পার্টটুকুর মধ্যে কোড লিখবো এবং এখানে রান ক্লিক করার পর আমরা এখানে আউটপুট দেখতে পাবো। তো এই যে এই অংশটা আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো। আর যারা ফোনে করছো তাদের ক্ষেত্রে একই, তাদের ক্ষেত্রে একটু লিখতে অসুবিধা হবে, কারণ সেখানকার চিহ্নগুলো একটু খুঁজে পেতে সমস্যা হয়। তো যাই হোক, যেহেতু তোমাদের কাছে ল্যাপটপ বা পিসি নেই, তাই একটু কষ্ট করে তোমাদেরকে শিখে যেতে হবে। আচ্ছা, এখন আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাই। সি প্লাস প্লাস প্রোগ্রাম শুরু করার আগে সবার আগে আমরা জিনিসটা লিখি, সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড, তারপর একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর আইও স্ট্রিম। আচ্ছা, এই লাইনটা দ্বারা কি বোঝায়? আমরা এখানে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে এই লাইনটা দ্বারা ইনপুট এবং আউটপুটের যে অপারেশন, এটাকে ইনেবল করে দিলাম। অর্থাৎ আমরা এখন থেকে ইনপুট নিতে পারবো এবং কোনো কিছু আউটপুট হিসেবে শো করতে পারবো। আউটপুট মানে আমরা কোনো কিছু দেখাচ্ছি। আচ্ছা, আর একটু সামনে গেলে তোমার কাছে ক্লিয়ার হবে। তো এরপরে আমরা লিখব আইএনটি মেইন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো 2টা, এরপরে চলে যাবো, এটা ফাঁকা থাকবে এই জিনিসটা, এখানে কিছু মাঝখানে কিছু লিখবো না। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে ইন্টার দেব, বাস। প্রত্যেকবার যখন আমরা লেখা শুরু করব, তখন আমাদেরকে এই জিনিসটা লিখতে হবে। ইন্ট মেইন দ্বারা বোঝায় যে এখান থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, এর ভিতরে যা কিছু রয়েছে সেই জিনিসটা এক্সিকিউট হবে।
এটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর মেইন এন্ট্রি পয়েন্ট। যখন আমাদের অপারেটিং সিস্টেম এই প্রোগ্রামটা পড়া শুরু করবে, তখন এখান থেকেই এই আমাদের অপারেটিং সিস্টেম এই লেখা এই জিনিসটা মানে আমাদের প্রোগ্রামটা পড়া শুরু করবে। এর ভিতরে যা কিছু আছে সব কিছু এক্সিকিউট হবে। এখন আমরা আমার একটা কোনো কিছু দেখাতে চাই, অর্থাৎ কোনো কিছু প্রিন্ট করতে চাই। প্রোগ্রামিংয়ের সবার আগে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করি, তো এখন আমরা এটা ব্যতিক্রম হয়ে যাব না। তো আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। তো সি প্লাস প্লাসে প্রিন্ট করার জন্য যা কিছু লিখতে হয় সেটা হচ্ছে, প্রথমে লিখতে হয় std, তারপর দুটি কলন দেবো আমরা। দুটি কলন দেওয়ার পর সি আউট, এরপরে দুটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এরপরে আমরা কোটেশনের মধ্যে যা কিছু লিখবো সেটাই আমরা আউটপুট হিসেবে পাবো। কোটেশনের মধ্যে আমরা এখন যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, এরপরে যদি আমি রান দেই, আমার এখানে একটা ইরর শো করছে। আচ্ছা, আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে প্রত্যেকটা লাইনকে এক একটা স্টেটমেন্ট বলে। যেমন আমি এটা একটা লাইন লিখছি, এটা হচ্ছে স্টেটমেন্ট। তো এই প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে অবশ্যই আমাকে একটা সেমিকোলন প্রদান করতে হবে। এই সেমিকোলনটা বোঝায় আমি আমার স্টেটমেন্টটা শেষ করলাম। আচ্ছা, এখন আমি আবার রান দেই, আমার প্রোগ্রামে এখন কোনো ভুল নাই, তাই এই জিনিসটা আমাকে শো করছে। এই জিনিসটা যদি তোমরা কোনো কিছু লক্ষ্য করার দরকার নেই, এটা হচ্ছে আমাদের এই কোড এডিটর থেকে এই লেখাটা আসছে, এটাকে সবাই ইগনোর করো। তো হ্যালো ওয়ার্ল্ড আসছে। std দ্বারা বোঝায় হচ্ছে স্ট্যান্ডার্ড, আর সি আউট দ্বারা বোঝায় ক্যারেক্টার আউটপুট। আমরা এই দুটাকে বলে ইনসারশন অপারেটর। এই ইনসারশন অপারেটরের পরে কোটেশনের পরে যা কিছু লেখা হয় সেটাই মূলত শো করে। এটা হচ্ছে একটা স্ট্রিং লিটারাল বলে, অর্থাৎ আমরা যা সরাসরি স্ট্রিংটা এখানে লিখে দিয়েছি। এভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারলাম। আমরা এখানে শুধুমাত্র একটি লাইন প্রিন্ট করেছি, কিন্তু প্রোগ্রামে বা যে কোনো জায়গায় আমাদের শুধুমাত্র একটি লাইন থাকে না, অনেক লাইন থাকে। আমরা চাইলে ঠিক এই এই জিনিসটা কপি করতে পারি। এই জিনিসটা কপি করে এরপর আমরা আবার সেকেন্ড আরেকটা লাইন লিখতে পারি। সেকেন্ড লাইনে আবার আমরা ডাবল কোটেশনের মধ্যে যা কিছু লিখবো সেটা আবার আমরা এখানে শো করব। যেমন আমি লিখবো আই লাইক ম্যাঙ্গো। তো আবার শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। রান দিলাম। রান দেওয়ার পরে আমাদের এখানে শো করছে হ্যালো ওয়ার্ল্ড, এরপরে আই লাইক ম্যাঙ্গো। কিন্তু আমরা চাচ্ছি এখানে একটা লাইন ব্রেক হোক, অর্থাৎ এই লেখাটা আমরা নিচে আছে, কারণ আমরা তো এখানে নিচে লিখেছি, কিন্তু এখানে আউটপুটে কোনো প্রকার লাইন ব্রেক নেই। এর কারণ হলো সি প্লাস প্লাস নিজে থেকে কোনো কিছু মানে লাইন ব্রেক দিয়ে দেয় না। তো লাইন ব্রেক দেওয়ার একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা আমরা দিতে পারি। তো আমরা এখানে যদি আবার ইনসারশন অপারেটর দেই, এরপরে যদি ডাবল কোটেশন দেই, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ এবং অ্যান্ড যদি দেই, রান করার পরে আমাদের লাইন ব্রেক হয়ে যাবে। এই যে লাইন ব্রেক চলে এসেছে। তো আমরা লাইন ব্রেকের জন্য এই জিনিসটা ইউজ করতে পারি। অথবা আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইন্ডেল। সেখানে লিখতে হবে আমাদের std, তারপর ডবল কলন, তারপর endl। এটাও একই কাজ করবে, এটাও আমাদের লাইন ব্রেক দিতে সাহায্য করবে। আচ্ছা, প্রত্যেকবার আমাদেরকে সি আউট যখন লিখছি তখন std লিখতে হচ্ছে, অথবা আমরা যখন আবার ইনপুট নিব তখন লিখবো সি ইন। আবার ইন্টিজার এইসব জিনিসপত্র ডিক্লেয়ার করার ক্ষেত্রেও আমাদেরকে std এই জিনিসটা অতিরিক্তভাবে দিতে হবে। তো আমরা এখন চাচ্ছি যে এই std লেখা লিখবো না, অর্থাৎ সি প্লাস প্লাসে এমন একটা লাইন আছে, সেই লাইনটা যদি আমরা লিখে দিই তাহলে আর আমাদেরকে এই std লেখাটা লিখতে হবে না, std এবং এই ডবল কোলন জিনিসটা। তো সেটা হচ্ছে ইউজিং নেম স্পেস std। আচ্ছা, এই নেম স্পেসের আরও কিছু ব্যাখ্যা রয়েছে, নেম স্পেস কীভাবে ইউজ করে বা আরও অনেক কিছু আমরা করতে পারি নেম স্পেস দ্বারা। তো আমরা সেই জিনিসটা যাচ্ছি না, তবে তোমরা এই লাইনটা মুখস্থ রাখতে পারো এবং সবসময় এই যখন আমরা লিখবো তখন এই লাইনটা অ্যাড করে দেবা, তাহলে আর আমাদেরকে এই std লেখাটা লিখতে হবে না। আমি std কাটে দিই সবখান থেকে। std কেটে দেওয়ার পরে এখন যদি আমি রান করি, ঠিক আগের মতোই সব কিছু ঠিকঠাক চলবে। তোমরা মনে রাখো যে ইউজিং নেম স্পেস std লিখলে আমাদেরকে আর সামনে std এবং ডবল ক্লোনটা দিতে হচ্ছে না, আমরা আমাদের যে রিপিটিটিভ একটা লেখা এটা কমায় আনতে পারছি। আচ্ছা, তোমরা বেশ কিছু জিনিস এখানে লক্ষ্য রাখবে যে হ্যাশট্যাগ ইনক্লুড, এখানে অবশ্যই এই যে লেস দেন সাইন এটা বা গ্রেটার দেন সাইন, এটাকে বলে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা দিতে হবে। তোমরা অনেক ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও,
তারপরে আইএনটি মেইন যখন লিখব তখন এখানে আমাদের একটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দুইটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। এর মাঝখানে আমরা যা কিছু লিখব সেটা এক্সিকিউট হবে। আচ্ছা, আর প্রোগ্রামের শেষে আমরা সবসময় রিটার্ন 0 দিব। এই রিটার্ন 0 দ্বারা বোঝায় যে প্রোগ্রামটা শেষ হয়েছে। আমরা এখানে আইএনটি দিচ্ছি, এই আইএনটি দ্বারা বোঝায় একটা ইন্টিজার। এই আর মেইন এই যে আমরা জিনিসটা লিখছি এটার একটা ফাংশন বোঝায়। আইএনটি মেইন দ্বারা বোঝায় এটি একটি ফাংশন যেটি একটি ইন্টিজার রিটার্ন করবে। আর ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। রিটার্ন 0 মানে আমরা এখানে 0 রিটার্ন করে দিচ্ছি। যখন এই লাইনে কোনো কোড আসবে তখন এই ফাংশনটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এরপরে আর কোনো কিছু করবে না। যদি আমরা এই লাইনের পরে আরও কিছু লিখি, বললাম যে এইটাই কপি করে আবার নিচে লিখে দেই, রান করলাম, দেখবো যে এই জিনিসটা আবার প্রিন্ট হচ্ছে না, কারণ রিটার্ন 0 দ্বারা বোঝায় এখানে আমাদের ফাংশনটা শেষ হয়ে গেছে। এই যে ইন্ট মেইন, এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন সম্পর্কে তোমরা পরবর্তী জানতে পারবা, তবে তোমরা মনে রাখো, তোমরা যে জিনিসটা মনে রাখবে সেটা হলো আমাদেরকে এরকম একটা জিনিস সবসময় লিখতে হবে, এরকম একটা টেমপ্লেট বলা যায় বা কিছু লাইন আমাকে সবসময় লিখতে হবে সি প্লাস প্লাস প্রোগ্রাম শুরু করার আগে। এবং এই জায়গায় যা কিছু লিখবো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবং রিটার্ন 0 এর উপরে, তার সব কিছুই আমাদের এক্সিকিউট হবে। আশা করি এখন পর্যন্ত যা কিছু বোঝানো হয়েছে সব কিছু তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন একটা ইম্পর্টেন্ট টপিক যাচ্ছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। আমরা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে অনেক ধরনের ডেটা নিয়ে কাজ করি। সেটা হতে পারে নাম্বার, তারপরে স্ট্রিং মানে সেন্টেন্সেস, টেক্সট, অথবা বুলিয়ান ভ্যালু, অ্যারে। তো সবকিছুকে স্টোর করার জন্য একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় ভ্যারিয়েবল বা চলক। আমরা যেমন বীজগণিতে x=5 বা y=7 এরকম ভাবে করে নিয়ে ম্যাথ করতাম, ঠিক তেমনভাবে আমরা এখানে প্রোগ্রামিংয়ে বিভিন্ন প্রকার ডেটা এক একটি কন্টেইনার মধ্যে স্টোর করতে পারি। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেটা ডেটা স্টোর করে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদেরকে সেই ভেরিয়েবল কোন ধরনের ডেটা স্টোর করবে সেটা লিখতে হবে এবং সেই ভেরিয়েবলের মান অ্যাসাইন করতে হবে। অর্থাৎ ভেরিয়েবল ডিফাইন করার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ডিক্লিয়ারেশন আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখন আমি দেখাচ্ছি, দেখলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। ধরলাম আমি একটা ইন্টিজার নিব, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা নিব যেখানে বয়স স্টোর করব একজনের। তো যেহেতু পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা একটা ডেটা টাইপ ইউজ করব আইএনটি ডেটা টাইপ দ্বারা বোঝায় এই যে আইএনটি। এখানে আমরা ইন্ট ইউজ করছি, এটা আমরা ইগনোর করো। এখন ভিতরে যেটা বলছি সেটা শোনো। আইএনটি দ্বারা বোঝায় ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। আইএনটি আমি যাচ্ছি এজ, আমার ভেরিয়েবলের নেম হচ্ছে এজ। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম হচ্ছে এজ এবং যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এই জিনিসটাকে বলে ডিক্লেয়ারেশন। এরপরে আমরা করব অ্যাসাইনমেন্টে যাব। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি যেহেতু এজটাকে আগে ডিক্লেয়ার করছি, এখন আমি এই এজের মধ্যে আমার ভ্যালু স্টোর করতে পারবো। এজ দিলাম, age=21, তাহলে আমাদের একটা ভেরিয়েবল সম্পূর্ণ ডিক্লেয়ার হয়ে গেল। এই জিনিসটাকে আমরা আবার শর্টকাটে লিখতে পারি, ডিক্লিয়ারেশন এবং অ্যাসাইনমেন্ট দুটি একসাথে করে ফেলতে পারি। আইএনটি এজ লেখার পর ইকুয়াল টু দিলে যদি 21 দিয়ে দিই, তাহলে এখানে আমাদের একেবারে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল, পাশাপাশি অ্যাসাইনও হয়ে গেল। আচ্ছা, আমরা তাহলে এখানে এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান হচ্ছে 21। আচ্ছা, আমরা এখন এটাকে আউটপুট হিসেবে দেখি। এই জিনিসটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। তোমরা এটা ইকুয়ালস নামে চিনো, অর্থাৎ দুটি সমান, কিন্তু এরকম না। অ্যাসাইনমেন্ট অপারেটর তখন ইউজ করা হয় যখন আমরা কোনো ভ্যারিয়েবল এর উপর ডান সাইডের ভ্যালু বাম সাইডে প্রবেশ করাতে চাই। এখন আমি যদি এজ নামে কোথাও কল করি, তখন কিন্তু আমরা এজ দেখতে পাবো না, তখন আমরা দেখতে পাবো 21। আচ্ছা, আমরা এখানে কল করে দেখি, সি আউট, তারপর আবার ইনসার্শন অপারেটর দিচ্ছি, তারপর এজ লিখে দিলাম। এখন যদি আমি রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাচ্ছি 21 প্রিন্ট হয়েছে। আচ্ছা,
এর আগে যখন আমি স্ট্রিং লিখেছিলাম অর্থাৎ ডিরেক্ট একটা বাক্য আউটপুট হিসেবে দেখা যাচ্ছিলাম, তখন কিন্তু আমি ডবল কোটেশনের মধ্যে দেখাচ্ছিলাম যে এই লেখাটা ডবল কোটেশনের মধ্যে ছিল। কিন্তু যখন আমি ভেরিয়েবল কল করব তখন কিন্তু আমরা ডবল কোটেশন দেব না। যদি ডবল কোটেশন দিই তখন এটা প্রোগ্রাম মনে করবে এটা একটা স্ট্রিং। দেখি ডবল কোটেশন দিয়ে দেখি, ডবল কোটেশন দিয়ে রান করার পর এই যে আমাদের এখানে এজ দেখাচ্ছে, কিন্তু আমরা তো চাচ্ছিলাম 21 প্রিন্ট হোক, কারণ আমাদের প্রোগ্রাম এটাকে একটা স্ট্রিং বা টেক্সট হিসেবে ট্রিট করেছে যখন আমরা ডবল স্ট্রিং দিচ্ছি, ডবল কোটেশন দিচ্ছি। আবার কোটেশন কেটে দিলে আমরা এখন এটাকে এখন আমাদের প্রোগ্রাম এটাকে এখন ভেরিয়েবল মনে করবে। রান দেই, এই যে এখন আমরা 21 পেয়ে গেছি। আচ্ছা, আমাদের এখানে বেশ কয়েকটা ডেটা টাইপ রয়েছে। আমরা অলরেডি এখন দুটি ডেটা টাইপের কথা আমি বলেছি, একটা হচ্ছে ইন্টেজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে স্ট্রিং অর্থাৎ টেক্সট। কিন্তু এই যে আমি যে ইন্ট ডিক্লেয়ার করলাম এর একটা সমস্যা রয়েছে। যদি আমি ইন্ট মানে ইন্টিজার যেহেতু, তাই পূর্ণ সংখ্যা ছাড়ার পরে যদি আমি দশমিক কোনো কিছু বসাই, ধরুন 21.5 যদি দেই, এরপরে কিন্তু দশমিকটার প্রিন্ট হবে না, শুধুমাত্র 21 প্রিন্ট হবে। রান করে দেখি, এই যে শুধুমাত্র 21 প্রিন্ট হচ্ছে, আমার দশমিকের পরের সংখ্যা প্রিন্ট হচ্ছে না। আমি যদি চাই যে আমাদের দশমিকের পরের সংখ্যাও প্রিন্ট হোক, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটি ডেটা টাইপ ইউজ করতে হবে যেটাকে বলে ডাবল। আচ্ছা, আমি নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পরে ডাবল লিখে যদি লিখি জিপিএ, আচ্ছা আমি যাচ্ছি একজনের জিপিএ জানতে। আমি একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, যে ডেটা টাইপ হচ্ছে ডাবল, এবং সেই ভ্যারিয়েবলের নাম দিলাম যে জিপিএ। জিপিএ কল দিলাম যে সে পেয়েছে 4.88। এখন আমি যদি সি আউট দেই, আচ্ছা আমি এই জিনিসটাকে ডিলিট করে দিচ্ছি কনফিউশন সরানোর জন্য। এখন আমি যদি সি আউট করি, সি আউট, আচ্ছা আমরা এখানে চাইলে স্ট্রিং এবং ভ্যারিয়েবল একসাথে কিভাবে দেখাবো এই জিনিসটা একটু দেখাই। আমি যদি লিখি হিজ জিপিএ পয়েন্ট ইজ, আমি শুধুমাত্র এই জিনিসটাকে এখন আউটপুট হিসেবে দেখতে চাই। রান করলাম, রান করার পর দেখতে পাচ্ছি যে হিজ জিপিএ পয়েন্ট ইজ দেখাচ্ছে, এখানে টি মিস করেছে। আচ্ছা, হিজ জিপিএ পয়েন্ট ইজ এতটুকু দেখাচ্ছে। আমরা যাচ্ছি এই জিপিএটা এখানে আমরা বসাতে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার এখানে ইনসারশন অপারেটর দিব, এরপরে জিপিএ রান, হিজ জিপিএ পয়েন্ট ইজ 4.88। এখানে একটা স্পেস দিলে এখন লেখাটা সুন্দরভাবে দেখাবে। আচ্ছা, এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারছি যদি আমরা দুটি ভ্যারিয়েবল বা স্ট্রিং পাশাপাশি দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইনসারশন অপারেটর ইউজ করে একটার পর আরেকটা যোগ করতে পারি। এখন আমরা যদি এরপর আরও কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের সেমিকোলনের আগে আবার ইনসারশন অপারেটর দিব, তারপরে আমরা ডবল কোটেশনের মাঝখানে ডবল কোটেশনের ভিতরে লিখতে পারি যে হি শুড স্টাডি মোর। এখন যে রান দেই, হিজ জিপিএ পয়েন্ট ইজ 4.88, হি শুড স্টাডি মোর। আচ্ছা, এখানে খেয়াল করো আমি আমার এখানে যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলো একটু ঠিকভাবে দিতে হবে আমাদেরকে। যেমন এখানে আমি একটা স্পেস এক্সট্রা দিয়েছি, কারণ ইনসারশন অপারেটর আমাদের কোনো মাঝখানে স্পেস অ্যাড করে না। যদি আমি এই স্পেসটা না দিতাম, সেক্ষেত্রে আমাদের এই যে ইজের পরে 4.88 লেখাটা একসাথে চলে আসলো। আমরা এখন পর্যন্ত ইন্টেজার দেখেছি এবং ডাবল দেখেছি। ইন্টেজার শুধুমাত্র পূর্ণ সংখ্যা স্টোর করতে পারে, আর ডাবল দশমিকের পরের সংখ্যাও স্টোর করতে পারে। এখন আমরা দেখব স্ট্রিং। স্ট্রিং, আচ্ছা আমরা এখানে কেটে দিয়ে আমরা পরবর্তীতে আবার দেখবো এগুলা। আমরা এখন পর্যন্ত ইন্টেজার এবং ডাবল দেখলাম। এখন আমরা দেখব ক্যারেক্টার, অর্থাৎ আমরা চাই একটা কোনো বর্ণ বা একটা লেটারকে স্টোর করতে। সেক্ষেত্রে আমরা লিখব CHAR ক্যারেক্টার দিয়ে, যদি আবার আমরা দিই জিপিএ ইকুয়ালস। এখন আমরা এর আগে স্ট্রিং যখন স্টোর করেছি সেক্ষেত্রে আমরা কিন্তু ডবল কোটেশন দিয়েছি, কিন্তু আমরা যখন ক্যারেক্টার মানে শুধুমাত্র আমরা একটা লেটারকে স্টোর করতে পারবো। এই ক্যারেক্টারকে যখন স্টোর করব তখন আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো, এবং আমরা শুধুমাত্র এখানে একটা ক্যারেক্টারই স্টোর করতে পারবো, এর থেকে বেশি ক্যারেক্টার স্টোর করতে পারবো না। ধরুন জিপিএ। এখন আমি যদি এটাকে আউটপুট দেই, অবশ্যই আমার শেষে সেমিকোলন দেওয়া লাগবে, নাহলে এরর দেখাবে। সি আউট ইনসারশন অপারেটর, এখন যদি জিপিএ লিখে রান দেই,
তাহলে আমরা এ পেয়ে যাব। এ আমরা যদি এখন এখানে বেশি কিছু দেওয়ার চেষ্টা করি, এরপরে যদি রান দেই, আমাদের এখানে শুধুমাত্র এ শো করার কথা আছে, এরও দেখা দিছে, কারণ আমরা এখানে ক্যারেক্টারে একটার বেশি লেটার শো করতে পারবো না। এখন আমরা যদি চাই যে একের অধিক লেটার স্ট্রিং আমরা বা একের অধিক লেটার বা একটি সেন্টেন্স স্টোর করতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের আরেকটি ডেটা টাইপ আছে, সেটার নাম হলো স্ট্রিং। স্ট্রিং এ যদি আমি স্ট্রিং নেম ইকুয়াল টু মুসাদ্দিক লিখি, এরপরে সি আউট নেম দেই, এরপর রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আচ্ছা, আমি এখানে লাইন ব্রেক দেইনি, তাই দুটি এখানে পাশাপাশি চলে এসেছে। তো লাইন ব্রেক দেওয়া আমরা শিখেছিলাম। লাইন ব্রেক আমরা কীভাবে দিতে পারি? ইনসার্শন অপারেটর, এরপরে ইএন, এখানে না, আমরা যেখানে আউটপুট দেখাচ্ছি সেখানে দেওয়া লাগবে। ইনসার্শন অপারেটর, তারপর ইএনডিএল, রান। আচ্ছা, আমরা ক্যারেক্টার যখন শুধুমাত্র একটা লেটার স্টোর করতে চাই, তখন আমরা ক্যারেক্টার ইউজ করব, এবং সেখানে অবশ্যই আমাদেরকে সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে। আর যখন আমরা এখানে আমরা যখন একের অধিক লেটার বা একটি সেন্টেন্স স্টোর করব, তখন আমরা স্ট্রিং নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, মানে স্ট্রিং ডেটা টাইপ স্ট্রিং ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে আমরা একাধিক লেটারকে স্টোর করতে পারবো। আশা করি সবকিছু ক্লিয়ার। এখন আমরা সবকিছু যা কিছু শিখলাম এখন পর্যন্ত, এর একটা এক্সাম্পলের মাধ্যমে সবকিছু আবার রিক্যাপ করার চেষ্টা করব। আমরা প্রথমে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। ধরলাম যে এই এক্সাম্পলে আমরা প্রথমে একজনের নেম স্টোর করতে যাচ্ছি। তো নেম যেহেতু একাধিক লেটার নিয়ে রয়েছে, একাধিক লেটারের, তো আমাদেরকে এখানে স্ট্রিং নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য প্রথমে লিখবো স্ট্রিং, এরপরে নেম। স্ট্রিং হচ্ছে ডেটা টাইপ, আর নেম হলো ভেরিয়েবলটার একটা নেম, ইকুয়ালস টু বললাম যে আকাশ। এরপর আমি যাচ্ছি যে আকাশ যার নাম, তার এজ কত। তো এজ আমি যা এজ একটা ইন্টিজার হবে, ধরুন পূর্ণ সংখ্যা 21 বা 22 বছর এরকম টাইপের। তো আমি এখানে ডিক্লেয়ার করব ইন্ট এজ ইকুয়াল টু 21। এরপরে আমি চাই যে সে কত জিপিএ পেয়েছে। তো ক্যারেক্টার জিপিএ ইকুয়াল এ। এরপর আমি চাচ্ছি যে তার হাইট কত। তো হাইট যেহেতু যেমন 5 ফুট 7 ইঞ্চি বা 5.7 ইঞ্চ বা 5.10 ইঞ্চ এরকম টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইন্টিজার দিলে হবে না, কারণ আমরা সেখানে ডেসিমেলের পরের সংখ্যাও নিব। সেক্ষেত্রে আমরা কি ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করব? আমরা করব ডবলে আমরা দশমিকের পরের কয়েকটা ডিজিটও নিতে পারি। ডবল ডিক্লেয়ার করার পরে আমরা লিখতে হাইট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং ধরলাম যে তার হাইট হচ্ছে 5'10". এখন আমি যাচ্ছি এই সবগুলো ভেরিয়েবল ইউজ করে একটা সেন্টেন্স লিখতে। তো সি আউট ইনসার্শন অপারেটর, প্রথমে লিখব মাই নেম ইজ, এরপর একটা স্পেস, এরপরে আমি আমার নামটা এখানে লিখবো না, আমি চাচ্ছি এই ভেরিয়েবল থেকে আমার নামটা নিয়ে আসতে। তো ইনসার্শন অপারেটর দিব, তারপরে নেম লিখলাম, এরপরে হবে মাই এজ ইজ। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমাদেরকে স্পেসগুলো ঠিকভাবে খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা স্পেস দিয়েছি, কারণ নেমের আগে একটা স্পেস হবে। আচ্ছা, নেমের পরে তো আমাদের একটা ফুল স্টপ দেওয়া লাগবে। তো এরপরে যখন আমি শুরু করবো, সেখানে ফুল স্টপ দিব, তারপরে এখান থেকে লেখা শুরু করবো মাই এজ ইজ, তারপর একটা স্পেস, আবার ইনসার্শন অপারেটর, সেখানে এজ দিয়ে দেব। এরপরে আমি চাচ্ছি যে সে জিপিএ কত পেয়েছে সেটা লেখার জন্য লিখব আই হ্যাভ গট জিপিএ, আবার ইনসার্শন অপারেটর, এখানে আমাদেরকে স্পেসটা ঠিক করতে হবে, এরপরে জিপিএ। আমি এখন চাচ্ছি যে তার হাইট কত।
সেটা জানার জন্য আবার আমি ডাবল কোটেশন, স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন দিচ্ছি, আবার শেষে ফুল স্টপ থেকে শুরু করছে মাই হাইট ইজ, হাইটের জন্য আমরা আবার হাইট ভেরিয়েবলটাকে কল করছি। আচ্ছা, আবার আমরা ফুল স্টপ দেওয়ার জন্য একটা ডাবল কোটেশন কল করছি এবং সব শেষে একটা সেমিকোলন দিচ্ছি। আচ্ছা, এখন রান করে দেখি কি দেখা যায়। হ্যাঁ, সবকিছু চলে এসেছে। My name is Akash. My age is 21. I have got GPA A. My height is 5 foot 1. 1 এখানে 5 foot 10, যেখানে এখানে প্রোগ্রাম 5.1 করে দিয়েছে, আমরা এখানে দিয়েছিলাম 5.10। এখানে প্রোগ্রাম কোনো ভুল করেনি, আমাদের ভুলটা করেছি আমরাই। কারণ আমরা যখন 5.5, এটা আসলে এটা 5 ফুট 10 বোঝায় না, 5 ফুট 10 বোঝায় না, এটা তো বোঝায় 5.1 ফুট। তো প্রোগ্রাম এটাকেই কনভার্ট করেছে। আর আমরা যদি 5 ফুট 10 ইঞ্চি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাদের এরকম দেওয়া হবে 5.88, তাহলে আমাদেরটা এটা হবে যে 5 ফুট 10 ইঞ্চি, এরকম টাইপের। আচ্ছা, আশা করি তোমরা এক্সাম্পলটা বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে এই ভিডিও এখানে শেষ করছি, এরপরে আমরা আরো বেশ কিছু জিনিস দেখব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য।